চিংড়ি মাছ ভাজাটা দারুণ হচ্ছে। চালটা কিন্তু খুব সুন্দর করে ধুচ্ছি। হ্যাঁ, নদীর বুকে রান্না করে নদীতে বসে খাওয়া। নৌকা নিয়ে যেতে যেতে আমরা একটা জায়গাতে দাঁড়িয়ে পড়লাম। নদীতে প্রচুর স্রোত, জোয়ার হচ্ছে, আর জোয়ারে এগোনো যাচ্ছে না বলে আমরা নৌকা নিয়ে এক জায়গাতে দাঁড়িয়েছি। তার ডান পাশে ঘন জঙ্গল, যদিও বাঘের জঙ্গল নয়, তবুও ঘন জঙ্গল। আমি এই কারণে বলছি, কারণ আপনারা হয়তো ভাববেন যে কেন বাঘের জঙ্গলে আমরা উঠেছি। না, এটা একটা ঘন এবং বড় জঙ্গল, আর এই জঙ্গলে মৌচাক করে। তো কমল বলল যে চল উঠে উপরের দিক দিয়ে ঘুরে আসি, যদি সেরকম সন্ধান পাই পরে এসে কেটে যাব। তো সকালবেলা নদীর চরে হচ্ছে মর্নিং ওয়াক, আর জঙ্গলের মধ্যে মৌচাক খোঁজা। চলো কমল, এটা দেখা, এটা হচ্ছে গর্জন গাছ, এর ঠেস মূল। এগুলো গর্জন গাছের বড় বড় ঠেস মূল হয়। এই গাছ কখনো ঝড়ে উপরে দিতে পারে না, কারণ এত ঠেস মূল। সুন্দরবনের যে ম্যানগ্রোভ প্রজাতির গাছ রয়েছে তার একটা দুটো বৈশিষ্ট্য, এক হচ্ছে ঠেসমূল আর শ্বাসমূল। ঠেসমূল এই ধরনের গাছে দেখা যায়, আরো কিছু গাছে ঠেসমূল আছে, তবে গর্জন গাছের ঠেসমূলটা বেশি। এই জঙ্গলের মধ্যে দেখুন অসংখ্য গর্ত, কোনোটা কাঁকড়ার গর্ত, কোনোটা বাইন মাছ, আজ্জে মাছের গর্ত, কোনোটা সাপেরও হতে পারে। কাজেই খুব সাবধানে জঙ্গলের মধ্যে চলতে হবে। গাছের গায়ে কমল দেখ কড়ি, ছোটবেলায় মনে আছে এই কড়ি নিয়ে আমরা খেলতাম। এগুলো এক প্রজাতির শামুক। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, হ্যাঁ এটাও এক প্রজাতির শামুক, এর গায়ে লেগে আছে কড়ি। সামনের দিকে তো আর জঙ্গলে কিছু দেখা যাচ্ছে না, খুব দেখুন কতটা ঘন জঙ্গল এখানে, সামনের দিকে এগোনোর মতো না, পথ পুরো এঁটে গেছে। এখানে বিভিন্ন ধরনের গাছ আছে, এটা হচ্ছে গরান গাছ, না এটা কেওড়া না, এটা গরান। বাইন আছে, এখানে সুন্দরী গাছও আছে, তবে কাছাকাছি দেখতে পাচ্ছি না। গোলপাতা গাছ আছে এই জঙ্গলে। পেছন দিকটা এত ঘন, দেখিস এর ভিতরে আর ঢোকার মতো না, এত ঘন। জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে আমরা দেখি একটা ছোট্ট ঝোড়া নেমে এসেছে, জল সরে যাচ্ছে। নদীর এই যে চড়া, অনেকটা বড় বিস্তৃত এই জঙ্গলটা, আর জোয়ারের জল যখন ওঠে তারপরে একেবারে ভাটা হয়ে আবার জোয়ার লাগতে লাগতেও উপরে জল সরতে থাকে এই ধরনের খাঁড়ি দিয়ে। এখানে এক ধরনের লতানো গাছ দেখতে পাচ্ছি কমল, এগুলো যে কি গাছ আমি নিজেও জানি না। পরজীবী উদ্ভিদ। এই জঙ্গলের মধ্যে অসংখ্য ছোট ছোট গাছ প্রাকৃতিক নিয়মেই ওই গাছের ফল পড়ে জন্ম নিয়েছে, যে কারণে এতটা ঘন। হ্যাঁ, এই গাছ কেউ কিন্তু লাগায়নি। সুন্দরবনে গাছ আলাদা করে লাগানোর দরকার নেই, যদি প্রাকৃতিক নিয়মে হয়ে ওঠা গাছগুলোকে আমরা ধ্বংস না করি। আর বিভিন্ন যে সংস্থা থেকে গাছ লাগানো হয়, সেই গাছ এত ঘন, এত পরিপাটি করে হয়ও না, কিন্তু প্রাকৃতিক নিয়মে গড়ে ওঠা গাছ দেখুন প্রকৃতিকে সমৃদ্ধ করেছে। এখানে এই বনভূমি, এর মধ্যে কমল একটা জিনিস দেখেছিস, এর মধ্যে আমারও লেগেছে। এটা কি জানিস এই গাছটা? এটা হচ্ছে হরগোজ। হরগোজ, হরকোঁচ। এটা হরকোঁচ কেন বলে জানিস? এর এই কাঁটাগুলো শিবের যে কোঁচ বা ত্রিশূল তার মতো ফলা, লতানো গাছ। এটা যে কি গাছ আমি বলতে পারবো না,
এটা লতানো গাছ বনের মধ্যে, আসলে অনেক প্রজাতি আছে, অসংখ্য প্রজাতির গাছ, যার সব নাম আমরা জানি না। আমরা হয়তো কিছু গাছের নাম জানি, কিন্তু সমস্ত গাছের নাম আমরা জানি না। কমল, যে আশা নিয়ে জঙ্গলের মধ্যে ঘুরছিলাম, দেখতে হবে কোন রকম আমরা পাচ্ছি না। আর এদিকে তো এগোনোর মতো না, এই যেন আফ্রিকার জঙ্গল, এত ঘন। দেখেছিস এই দিকটা দেখ, ধর এদিকটা নিচু করে ধর, এর ভেতরে আর কিছু দেখা যাচ্ছে। যদি আর কিছুটা যাই, জঙ্গলে কিন্তু পথ ভুলে যাওয়ার একটা ব্যাপার কাজ করে, জানিস তো? না, সেটা জানি, কিন্তু জঙ্গলে যেতে গেলে যারা জঙ্গলে ওই মধু সংগ্রহ করতে জঙ্গলে ওঠে, তারা কিন্তু এই লতা পাতা একটু ছেটে ছেটে দিয়ে যায়, পাতা ফেলতে ফেলতে, যেন ফিরে আসার রাস্তাটা ওরা পায়। কারণ জঙ্গলের মধ্যে গেলে আর দিক নির্ণয় করা সম্ভব হয়ে ওঠে না, কোথায় নৌকা রাখা খুঁজে পাওয়া যায় না। সুন্দরবনে যে শ্বাসমূল বলা হয় সেগুলো এই। প্রকৃতির সৌন্দর্য সত্যি অনুভব করার মতো, মনে হচ্ছে যেন ক্যানভাসে আঁকা ছবি। রাত্রে যদিও একটু রান্নার প্ল্যান হয়েছিল, হয়তোবা একটু রাত করে রান্নাই হতো, কিন্তু বৃষ্টিতে যে জ্বালানিগুলো ছিল সেগুলো ভিজে গিয়েছিল। এখন এই শুকনো কিছু ডাল দিয়ে রান্না করা হবে। যখন ভেতরে গেলাম, ওখানে কিছু ডাল ছিল শুকনো, কিন্তু নেওয়ার মতো না, মানে নিয়ে আসা যাবে না বনের মধ্য থেকে। ওটা শুকনো না, শুকনো ছাড়া নিবি না। হ্যাঁ, কমল জঙ্গলের মধ্যে শুকনো কাঠ ভাঙছে, তার শব্দ শুনতে পাচ্ছি এখান থেকে, মটমট করে শব্দ হচ্ছে। জঙ্গলের মধ্যে যাওয়ার সময় হাতে একটা যে কোনো আত্মরক্ষার জিনিস এবং সঙ্গে 1 থেকে 2 জন লোক রাখা ভালো। কমল আর আমি গেছিলাম, তো 2 জন একসঙ্গে গেছি, আবার 2 জন একসঙ্গে এসছি। কারণ জঙ্গলে যে শুধু বাঘের ভয় তা কিন্তু নয়, সাপ, আরো পোকা মাকড়, বিভিন্ন ভয় আছে। এসব জঙ্গল নিরাপদ নয়, কেন বলতো? যেহেতু ডিপ ফরেস্টের পাশে, অনেক সময় রাতে চলে আসে মাঝে মাঝে। আর এই শীতের সময় ধান যখন পাকে, সেই সময় সেক্ষেত্রে এসব জঙ্গলগুলো যে সেফ তা নয়, অনেক ক্ষেত্রে এসে এখানে লুকিয়েও থাকে। এই বেশি দূরে যাওয়ার দরকার নেই, এখান থেকে নিয়ে নে। ক্যাপ্টেন, কি হবে তাহলে এটা নিয়ে একটু বলো, না বললে মানুষ বুঝবে কি করে? উনুনটা আমরা নিয়ে এসেছিলাম, হ্যাঁ, উনুনটা হচ্ছে এই, কিন্তু উনুনের নিচের দিকটা প্রোটেকশন নেই, সেটা প্রোটেকশন করার জন্য টিনটা কাটবো। টিনের মধ্যে ওটা ঢোকানো হবে, তাই তো? আচ্ছা, টিনটা কি আড়ে কাটতে চাইছো? এইরকম লেভেল করে কাটবো। আচ্ছা, আর এটা দেখে নিয়েছি, এর মধ্যে ভালো রকম বসে যাচ্ছে। বেশ, একটু ব্যান্ড করে দিলে যদি লুজ হয়, একটু এভাবে করে দেওয়া যায়। ও, আমরা যেন নদীতে বাঁধিয়ে আছি ঘর, বাইরের কোনো কোলাহল নেই, যান্ত্রিক সভ্যতা থেকে দূরে, প্রকৃতির কোলে আমরা 2টি প্রাণী ঘর বেঁধেছি। সারা রাত কাটিয়ে দিলাম এই নদী জঙ্গলে। এই ছোট্ট পানশিতে বসে আমরা এখন রান্নার আয়োজন করছি। তার আগে উনুন তৈরি, আমাদের উনুন রেডি হয়ে গেছে। এই যে টিন কেটে, এই যে উনুনের এই লোহার যে স্ট্রাকচারটা, এর তলাটা ফাঁকা ছিল, টিন কেটে তলা তৈরি করে নেওয়া হয়েছে। জঙ্গলের কাঠ, বলছে কি, হ্যাঁ কাঠ বলছে কি, ওই হাঁড়িটা দেখো, হাঁড়িটার মাপটায় এই এটা বসায় দেখি, হাঁড়িটা
ঠিক বলেছিস। হাঁড়ি না আগে আগে ভাত চাপাবি, তা হাঁড়ি যে আর কড়া ওটা তুই নিয়ে এসেছিলি, কোথায় রেখেছিস? কড়াইটা তো এই আছে আমি দেখতে পাচ্ছি, এটা কড়াই আমি এক্ষুনি দিতে পারবো। হাঁড়ি ও সে হাঁড়ি বোধহয় নিয়ে আসা হয়নি। হাঁড়ি আনিস নি? তাহলে ভাত রান্না করবি কিসে? কড়াই রান্না হবে, কড়াইয়ে ভাত হবে, হয়ে ওই ভাত থালায় ঢেলে নেব, এদিকে তরকারি হবে। হাঁড়ি নিয়ে প্রথম দিন তুই আমার দোষটা চাবি দিলি। তুই তো নিয়েছিলি, তুই হাঁড়ি আর কড়াটা তোর নেওয়ার দায়িত্ব ছিল। হাঁড়ি নিচ্ছিলাম, হাঁড়িটা ওখানে জল ছিল। বলছি কি মানে তো বারবার জ্বালাতে খুব অসুবিধা হবে, ল্যাম্পটা লাগবে। ল্যাম্প তো ওপাশে এটা দে। এর তো অবস্থা মনে হচ্ছে খুবই খারাপ। কি দেবো বল? আর একটা কাপড়ের টুকরো তো ওই নিচে ছিল। না ওই যে এটা না হলে জ্বালানো যাবে না, কারণ বারবার নিভে যাবে। পরিষ্কার কাপড় হলে ভালো হয়। আরে ওটাও ক্লিয়ার আছে, মোটামুটি। এই তো বেরিয়ে গেছে, তেল দিতে হবে। সাবধান। স্মুথলি দে, নৌকাটা দুলছে না। ল্যাম্পটায় তেল একটু থাকুক, এটা তো উল্টে নেবো, টেনে ওইটা ভিজিয়ে নে। এত বড় সলতে দিলি? আরে ঠিকই আছে। আর এগুলো ছোটবেলায় এসব ব্যাপারে আমরা এক্সপার্ট ছিলাম। একদম হারিকেন মোছা মনে আছে? কত স্টাইল করে, উপরের দিকে কালি থাকবে, নিচের দিকে পরিষ্কার। টেবিল ল্যাম্পের উপরে কাগজ গোল করে কেটে ওভাবে আসবে। এসে গেছে। গুড। ও নৌকাটা দুলছে। অমল, যেদিকে বসেছিস না, সূর্যটা পেছন দিকে, যে কারণে তোর মুখটা একটু অন্ধকার হয়ে যাচ্ছে। ঠিকই আছে, নদীর জলে ভাতটা রান্না করলে কেমন হয়? কতটা নেবো বল? অর্ধেক নে। কড়াইতে করে ভাত রান্না চলো। তারপরে মিষ্টি জল। দেখ, জলের আমাদের অভাব নেই। আমাদের অনেক কিছুর অভাব থাকতে পারে, কিন্তু জলের অভাব নেই। চালটা কিন্তু খুব সুন্দর করে ধুচ্ছি। হ্যাঁ, ভালো করে ধুয়ে নেবো, লাস্টে মিষ্টি জলে সুন্দর করে ধুয়ে নেবো। আচ্ছা, এর সঙ্গে তো আমরা সবকিছু যা যা আমরা তরকারি করতে চাইছিলাম একসঙ্গে দিয়ে তো একটা পাঁচ করা যায়। না, সেটা একটা বিচ্ছিরি কাণ্ড হবে না। স্পিড বোট যাচ্ছে, দেখেছিস? তাই তো, দেখ কি গতিতে যাচ্ছে। কিন্তু একটা সমস্যাও আছে, ও যখন যাবে না এরপরে কিন্তু একটা ঢেউ, বিরাট একটা ঢেউ আসবে। মনে হয় খুব বেশি আসবে না, ভালোই ঢেউ আসবে, তুই দেখ না, দূরে আছি না, তবু আসবে। তখন ওর একটা ঢেউ বিশাল। মুহূর্তের ভিতরে বেরিয়ে গেল। ঢেউটা হচ্ছে কিন্তু সেই যে স্পিড বোটটা গেল না, দেখ তার ঢেউটা দেখ কেমন চলছে। আওয়াজও হচ্ছে, দেখেছিস? আসলে এই স্পিড গুলো গেলে খুব জোরে ঢেউ হয়। আচ্ছা,
তো আলুটা, হ্যাঁ আলুটা কেটে দে। সত্যি ভাই তুমি পুরোপুরি রাননি রে, ঢেউটা কি বন্ধ হচ্ছে না? এত জোরে ঢেউ বন্ধ হয়ে যাবে, ও একটা বিরাট ভাইব্রেশন তৈরি করে না। কি জোরে দুলছে দেখেছিস? আলুগুলো একেবারে ভাতের সাথেই দিয়ে দেবো, তাহলে আলাদাভাবে আলু সিদ্ধ করতে হবে না। রান্নির মতোই কাটছিস। ঠিক আছে, আলুটা ঠিকঠাক কাট, আমি চুলাটা জ্বালাই। উনুনে কিন্তু আগুন দিয়েছি, কিন্তু গতকাল যে রাত্রে একটু বৃষ্টি হয়েছিল না, তার জন্য কাঠগুলো একটু ধরতে লেট হচ্ছে। ধরে যাবে। ভাই উনুন কিন্তু একেবারে জ্বলছে, সেই লেভেলে জ্বলছে একদম। ইরে উনুনটা জ্বলছে তো। এই জঙ্গলে কাঠ তো ধরতে একটু লেট হয়েছে, কিন্তু যেই ধরেছে সেই বেশ গতিতেই। বললাম এটা একটু ভালো করে ধো। এই হচ্ছে আমাদের শান্তির জীবন। সারা রাত দুই বন্ধু মিলে কত সুখ দুঃখের গল্প করে রাতটা কেটে গেল আমাদের, আর সেই সঙ্গে হলো সেরা অ্যাডভেঞ্চার। আলু দিয়ে দিচ্ছি। এই চরটা একটু আগে শুকনো ছিল, সবে জোয়ার লাগছিল, তখন এই রকম জায়গাতে জল ছিল। সেই জলটা দেখতে দেখতে বনের মধ্যে চলে যাচ্ছে। কালকে কথা ছিল যে মাছ না হলে রান্না হবে না, লাস্টে সকালবেলা জাল ফেলে চিংড়ি ধরে, রাত্রেও জাল ফেলা হয়েছে, দোনে তো মাছ ওঠেনি, চিংড়ি ধরার পরেই রান্না হচ্ছে। চিংড়ি ভেজে আলু দিয়ে মাখা হবে। কিন্তু কথা কিন্তু তাই হলো, কথা ইজ কথা। মানে মাছ দিয়েই রান্না হবে, তাই হচ্ছে। চিংড়িকে এখন মাছের মধ্যে ফেলতে হচ্ছে না। ভাত ফুটে গেছে, উনুনটা জ্বলছেও ভালো। আওয়াজটা দেখ। জঙ্গলের এই শুকনো কাঠ না দারুণ জলে। নদীতে যে হাবজা ভেসে আসে, গ্রামের মানুষজন যে হাবজা জোয়ারের জলে কালেকশন করে, মাকেও কালেকশন করতে দেখেছেন জ্বালানি হিসেবে। এই ধরনের শুকনো ডাল ভেঙে নদীতে পড়ে, চরে পড়ে, জোয়ারের জলে সেগুলো ভেসে যায়। পাতা, এই শুকনো ডাল, এগুলোকেই বলে হাবজা। তার মধ্যে এই বিভিন্ন গাছের ফলও থাকে শুকনো। আমাদের কাছে খুন্তি আর হাঁড়ি নেই, কিন্তু আমরা বাটি দিয়ে খুন্তির কাজ করছি, হাঁড়ির কাজ করছি কড়া দিয়ে। নেক্সট টাইম কড়াই দিয়ে এগুলো মিস হবে না। আরে শুরুটা জানবি, কিছু না কিছু সমস্যা থাকবে,
আমাদের কাছে কোনো সমস্যাই না। প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান জেড পর্যন্ত আছে। জেডটা না খেয়ে বাড়ি যাওয়া। দেখিস ভাই ভাতটা যেন নদীতে পুরো ফেলে দিই ভাই। পড়াই করে ফ্যান গালা যায়। সাবধানে, ভাতটা মনে হচ্ছে নদীতে দিবি। না না, ফ্যান পড়বে তা ভাত যেন পড়ে না। এই তো ঠিক আছে, পড়ছে। আলুগুলো এ করবো, আলুগুলো পাশে পাত্রে দিতে, নিচের তো না, একটু উপর থেকে। কড়াইতে এই ভাতটা, এই চালটা একটু ফ্যান গালতে হয়, কিন্তু আমরা ফ্যানটা গালতে পারলাম না ঠিকভাবে। কড়াইতে তো হাঁড়ি না হলে হয়, কিন্তু হবে। যদি সবকিছু ঠিকঠাক হয় তাহলে সেটা অ্যাডভেঞ্চারের আওতায় আসে না, বুঝলি? মাছগুলো কেটে নিচ্ছি, চিংড়িগুলো। হলুদ নিয়েছিল তো, নুন তো ছিল, সবই আছে। সত্যি চিংড়ি মাছ ভাজাটা দারুণ হচ্ছে। খুন্তির কাজটা বাটি দিয়ে কিভাবে সাজছিস, এগুলো ক্যাপ্টেনরাই পারে। সত্যি আরে একসঙ্গে ক্যাপ্টেন ইজ ক্যাপ্টেন। হাতা খুন্তির কাজ হচ্ছে, বাটি দিয়ে চিংড়ি মাছ ভাজা হচ্ছে, আলু দিয়ে মাখা হবে। এবার আমরা এখন ভাত খাবো। ভাত বাড়া, ভাত কিন্তু প্রয়োজনের থেকে অতিরিক্ত। আসলে পাত্র ছিল না বলে দুটো থালাতে বেড়ে নিয়েছি। আর চিংড়ি ভাজা, টাটকা চিংড়ি, সেদ্ধ আলু আছে। তো এই আলু মাখা, আলু আর চিংড়ি মাছ ভাজা একসঙ্গে মাখবো নাকি কমন? তো এটা দিয়েই আমরা এখন খাবো। দারুণ আলু মাখা, চিংড়ি মাছ ভেজে মাখা, নদীর বুকে রান্না করে নদীতে বসে খাওয়া। ও অসংখ্য ফোন আসছে। ফোন ধরতে ধরতে ওদিকে ব্যাটারি শেষ, পাওয়ার ব্যাংকে লাগানো। খাওয়া দাওয়ার পরে দুজন শুয়ে পড়েছি এই যে নৌকা সয়ের মধ্যে। একটুখানি 2-10 মিনিট একটু রেস্ট নিয়ে নিচ্ছি, তারপরে আমরা কোথায় উঠবো? স্থলভূমিতে উঠবো নাকি? আর এখানে শুয়ে আকাশটা দেখতে পাচ্ছি, এত অপূর্ব লাগছে। আপনাদেরকেও একটু দেখাই, দেখুন কেমন লাগছে আকাশটা। সুন্দর লাগছে।